অস্বাভাবিক পরিস্থিতিতে নজিরবিহীন নির্দেশ গতকালই দিয়েছে সর্বোচ্চ আদালত, আর তারপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বৈঠক। এখন প্রশ্ন হলো যে বিচার বিভাগের তত্ত্বাবধানে এসআইআর এর বাকি পর্ব সেটা মসৃণভাবে এবং বাধাহীনভাবে করা যাবে তো? এই আবহে ভোট ঘোষণার আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে জোরালো হয়েছে তাল ঠোকাঠুকি। আবার এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন প্রতীকুর রহমান। আমরা এই নিয়ে আলোচনায় আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো যে একেবারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগে মার্চে 2 দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে এই পশ্চিমবঙ্গে। শুরুতেই দেখব কার্যত নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে চলে আসছে কেন্দ্র বাহিনী। সূত্রের খবর, নির্বাচন কমিশনের দাবি মেনে নিয়ে আগাম কেন্দ্র বাহিনী পাঠাচ্ছে অমিত শাহের অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রক। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে, আর তার পরের দিনই 1 মার্চ 240 কোম্পানি এবং 10ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি কেন্দ্র বাহিনী পাঠাবে কেন্দ্র। এটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনাই বলা যাচ্ছে যে ভোট ঘোষণার আগেই কিন্তু একেবারে রাজ্যে এসে যাচ্ছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রথমে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 1 মার্চের মধ্যে আসবে, এবং তাদের মূলত কাজ, যেটা আগেও বললাম, কনফিডেন্স বিল্ডিং মেজার হবে এবং এরিয়া ডমিনেশন হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল পশ্চিমবঙ্গে। সেবার সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্র বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু এবছর কবে ভোট? নির্বাচন কমিশন সূত্রে খবর, মার্চের প্রথম সপ্তাহে দোল পূর্ণিমার পর রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। তার আগেই কার্যত বেনজিরভাবে রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। সময় উপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি নির্বাচন কমিশনের দ্বারা। আগামী দিনে 5টিতে নির্বাচন, কিন্তু কোনোটিতেই, সবকটি যদি আমরা অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ধরি, ভারতবর্ষের কোথাও ভোটের সময় মারামারি হয় না, রক্ত ঝরে না, মৃত্যুবরণ কেউ করে না। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই ধরনের ঘটনা ঘটে। যুদ্ধ হবে একটা, বাংলা আর কি হবে, এই দেখি আমরা চাইবো যে মানুষ নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, বাকি আমাদের কোনো কনসার্ন নেই। নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে মানুষ ভোট দিক, এটা আমরা চাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপিকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে প্রথম 2 ধাপে রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্র বাহিনী। চিঠিতে উল্লেখ করা হয়েছে 1 মার্চের মধ্যে প্রথম দফায় আসবে 240 কোম্পানি কেন্দ্র বাহিনী, যার মধ্যে 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ, 21 কোম্পানি সিআইএসএফ, 27 কোম্পানি আইটিবিপি এবং 27 কোম্পানি এসএসবি জওয়ানরা থাকবেন। 10ই মার্চের মধ্যে দ্বিতীয় দফায় আসবে আরও 240 কোম্পানি কেন্দ্র বাহিনী, যার মধ্যে 120 কোম্পানি সিআরপিএফ, 65 কোম্পানি বিএসএফ, 20 কোম্পানি আইটিবিপি, 19 কোম্পানি এসএসবি এবং 16 কোম্পানি সিআইএসএফ থাকবে। বাহিনীর তত্ত্বাবধানে দায়িত্বে থাকবেন সিআরপিএফ এর পশ্চিমবঙ্গ সেক্টরের আইজি সঞ্জয় যাদব। না, এটা আমি জানি না, এটা ইসিআই থেকে হয়েছে, বাট দেখা যাক। এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। ওখানে তো আমাদের সবাইকে পয়েন্ট অফ ভিউ দিতে হবে, আমি আমার পয়েন্ট অফ ভিউ দেবো। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। পরের দিন 1 মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের দল। সূত্রের খবর, সব ডিইও, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে তারা সাক্ষাৎ করবে। তার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্র বাহিনী। চিফ ইলেকশন কমিশনার নিজে এখানে এসে বসুক না। 480, 915, 900, 1000, ও আমাদের কিছু এসে যায় না। গতবার তো 1000 কোম্পানি দিয়েছিল, কিছু এসে গেছে? ওই কোম্পানি দেখে আমাদের লাভ নেই। ওদের 480 কোম্পানি আছে আর 10 কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। বিধানসভা নির্বাচনে কেন্দ্র বাহিনী মোতায়েন এবং তাদের গতিবিধি নিয়ে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বৈঠক হয়েছে। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, 5টা রাজ্যে ভোট হতে চলেছে, আসাম, পশ্চিমবঙ্গ, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরালা। কোথাও এখনো পর্যন্ত তো ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কোথাও এই যে 12টা রাজ্যে এসআইআর চলছে, তার মধ্যে 5টা রাজ্যে ফাইনাল ইলেকটোরাল রোল অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে গিয়েছে। কোথাও এত আগে ভাগে একেবারে কেন্দ্রীয় বাহিনী পাঠানো পর্যন্ত হয়নি। আমি বলছি ডক্টর বিশ্বাস, তার মানে কোথাও কমিশন এই আশঙ্কা প্রকাশ করছে যে এই রাজ্যে যদি এসআইআর পর্বে এত হিংসা হয় তাহলে ভোটের সময় কি হবে, সেই জন্য তড়িঘড়ি 2 দফায় এই মার্চে 480 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে তারা।
দেখুন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে পশ্চিমবঙ্গকে সম্পূর্ণ অন্য চোখে দেখছে সেটা আমরা এসআইআর এর মাধ্যমেই প্রমাণ পেয়েছি এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্ট গতকালকে তাদের রায়ের মাধ্যমে প্রমাণও করে দিয়েছেন। ও আমাদের বক্তব্য হচ্ছে আপনারা যত খুশি কেন্দ্রীয় বাহিনী আনুন, যত খুশি যত কোম্পানি আনুন, স্বাগত। পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাইব একটা অবাধ সুস্থ গণতান্ত্রিক উৎসবের পরিবেশে নির্বাচনটা হোক, কিন্তু সেটা তো কেবলমাত্র আমাদের উপর নির্ভর করবে না। অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো যদি একইভাবে চান তাহলে এরকম অবাধ সুস্থ গণতান্ত্রিক পরিবেশেই হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে আমরা অনুরোধ করব যে আপনারা দয়া করে এটা মাথায় রাখবেন, আপনারা দেশের একটা অন্যতম সুরক্ষা বাহিনী, আপনাদের কাছে দেশের সমস্ত অঞ্চল সমস্ত মানুষ এক। আপনারা দয়া করে কোনো একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পশ্চিমবঙ্গে আসবেন না। আপনারা পশ্চিমবঙ্গে আসুন, আপনারা আইন শৃঙ্খলার দিকটা যদি যেখানে যেখানে আপনাদের দরকার যেখানে যেখানে আপনাদের ডিপ্লয়মেন্ট করা হবে আপনারা করুন, কিন্তু এমন কোনো এজেন্ডা নিয়ে আসবেন না যাতে বাংলা বাঙালির অত্যাচারের ডক্টর বিশ্বাসের এই আবেদনটা কি রাজ্য পুলিশের ক্ষেত্রেও সমানভাবে থাকবে? যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটে এবং রাজ্য পুলিশ কার্যত হাত গুটিয়ে বসে থাকে, এই এসআইআর পর্বে একাধিক জায়গায় এই অভিযোগ উঠেছে। যেহেতু গতকালকে সুপ্রিম কোর্টের প্রসঙ্গ ডক্টর বিশ্বাস তুললেন, একেবারে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে রাজ্য পুলিশ কিভাবে অসহযোগিতা করেছে, কিভাবে কার্যত হাত গুটিয়ে বসেছিল। কিন্তু আমি এইখানে আসতে চাইবো শঙ্কুদেব পণ্ডার কাছে যে নিঃসন্দেহে দায়িত্বটা তো নির্বাচন কমিশনের কাছে সমানভাবে যায়। এই যে সেন্ট্রাল ফোর্স তারা কার্যত অনেক জায়গাতেই এরকম হাত গুটিয়ে বসে থেকেছে এবং হিংসার ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, এইরকম প্রেসিডেন্স তো আগেও রয়েছে। ফলে এত আগে ভাগে সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে অবাধ ভোট সুনিশ্চিত করা যাবে তো শঙ্কু? দেখুন, সেন্ট্রাল ফোর্স আনাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সেন্ট্রাল ফোর্সের প্রপার ইমপ্লিমেন্টেশন করা, তারা কিভাবে কাজ করবে সেটা জাস্টিফাইড হতে মনিটর করা। রাজ্য সরকারের লোক, রাজ্য সরকারের পুলিশ যদি তাদের নিয়ন্ত্রণে থাকেন তারা যা করার তাই করবেন। তো ফলে আমার মনে হয় ইলেকশন কমিশনের এই ব্যাপারে হচ্ছে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আমি অনুরোধ করব, একটু আগে যেমন বলছিলেন যে মাননীয় মুখপাত্র তৃণমূল কংগ্রেস, যে এটা সমস্ত রাজনৈতিক দলের হচ্ছে প্রচেষ্টা করা উচিত। আচ্ছা, আমি একটা কথা শঙ্কু তোমাকে জিজ্ঞাসা করি। আমি বলছি প্রথম কথা হচ্ছে ভোটটা পরিচালনা করবে জাতীয় নির্বাচন কমিশন, একের পর এক রোল অবজারভার, স্পেশাল পুলিশ অবজারভার পর্যন্ত পাঠানো হয়, তারপরেও যদি রাজ্য পুলিশ সহযোগিতা করছে না, রাজ্য পুলিশ কার্যত আমাদের কোনো গাইড করছে না, আমরা কি করব বললে আলটিমেটলি দায়িত্বটা কি মানে এড়িয়ে যাওয়া হয় না? সাধারণ মানুষ কনফিডেন্স বিল্ড আপ তো এই সিএপিএফ রাই করে থাকে। শুনুন, আমি আপনাকে বলছি, শুনুন, ইলেকশনটা আপনাকে মাঠে নেমে বুঝতে হবে এদের ধূর্তামিটা। আপনি সেন্ট্রাল ফোর্স হচ্ছে ডেপ্লয় করে দিলেন বুথ এরিয়ায়, আগের দিন রাত্রিবেলা বাড়িতে চলে গেল সাদা থান নিয়ে তৃণমূল কংগ্রেস, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না বুথ এজেন্টদের, টার্গেট করে করে ভোটার লিস্ট নিয়ে নিচ্ছে। এরা কারা? এদেরকে প্রশাসনে রেখে, এদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে দায়িত্বে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো প্র্যাকটিক্যালি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এরা তো লোটার পলিসিতে চলে গেছে। আপনি ভাবুন, এরা বলছে ইলেকশন কমিশনকে মানবো না। এই যে সেন্ট্রাল ফোর্স আসছে, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পোস্ট থেকে তৃণমূল নেত্রীর মতো কথা বলে বলছে তার মানে কমিশন তাকিয়ে আছে রাজ্যের দিকে। আরে শুনুন না, বলছে তুমি যতই খুশি সেন্ট্রাল ফোর্স পাঠাও, আলটিমেটলি কমিশন তাকিয়ে আছে রাজ্যের দিকে। আমি কি কমিশনের মুখপাত্র নাকি? না না, আমি বাস্তবটা তোমার থেকে জানতে চাইছি। কমিশনকে অ্যাক্ট করতে হবে। কমিশন এই যে চিঠি বন্ধ করে অ্যাক্ট করুন, অ্যাকশন নিন। হ্যাঁ, ডক্টর বিশ্বাস, আচ্ছা, কমিশন মানে কমিশনের প্রতি বিজেপি মুখপাত্র ক্ষুব্ধ। এটা আমার মুখপাত্র না। না না, আমি বলি কমিশন অ্যাক্ট করছে না, কমিশন যথাযথ অ্যাক্ট করতে পারছে না, নইলে তোমাকে কেন বলতে হবে যে কমিশন দয়া করে অ্যাক্ট করুন? এক সেকেন্ড, আমরা বিধিসম্মত সতর্কীকরণের এক লাইন, কমিশনের বিরুদ্ধে আমি কোনো মতামত প্রকাশ করিনি। আমি কমিশনের কাছে কিন্তু তুমি এইটা বলছো যে কমিশন দয়া করে অ্যাক্ট করুন, তাই তো? এইবার আমি বলি, আপনারা জানেন যেদিন থেকে আদর্শ নির্বাচন বিধি চালু হয়, মডেল কোড অফ কন্ডাক্ট, সেই দিন থেকে সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে যায়। নির্বাচন কমিশন যদি মনে করেন কোনো জেলা শাসক, কোনো থানার ওসি, কোনো এসআই সবাইকে বদলি করে দিতে পারেন। নির্বাচন কমিশনকে আমরা চাইছি। আমি বলছি এক সেকেন্ড, ঠিক আমার এটার মধ্যে তৃণমূল মুখপাত্রের এই বক্তব্যের মধ্যেও কি স্ববিরোধিতা নেই? ডক্টর বিশ্বাস বলছেন একেবারে কমিশন একেবারে যাকে খুশি সরিয়ে দিতে পারেন, ব্যবস্থা নিতে পারেন। মুখ্যমন্ত্রী তো বলছে কমিশন ডিমোশন দিলে আমরা প্রমোশন করব। আমি বলছি এই বক্তব্যের মধ্যেও স্ববিরোধিতা থাকছে কিনা। বেশ, আমার
নির্বাচন বিধি চালু হয় হ্যাঁ। তারপর পুরো অ্যাডমিনিস্ট্রেশনের উপর কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কন্ট্রোল থাকে, তারপরেও যদি কেউ ইলেকশনে হারে তার দায়টা আমাদের উপরে সে কি করে পড়ে? তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আরে বলুন ইলেকশনে যে হারার দায় তারা নিচ্ছি সেই না। কন্ট্রোলটা আপনারা নিতে চুরি করার দায় তারা কে নিচ্ছি। বলছে? বেশ বেশ বেশ, আমি এখানে নির্বাচনের প্রাক্তন দায় পুলিশ নিচ্ছি। কথা অনিল জানার কাছে আসবো। শুরু করেছে। মানে কি নির্বাচন এবারে বুঝবেন না। আমি দুজনকে থামালাম, আমি দর্শকদের একবার দেখিয়ে দিই যে কোন একেবারে এই যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 1 মার্চের মধ্যে 240 কোম্পানি আসছে এবং পরে দ্বিতীয় দফায় 10ই মার্চের মধ্যে আরো 240 কোম্পানি আসছে। তার মধ্যে সিআরপিএফ কত কোম্পানি, আইটিবিপি, বিএসএফ, এসএসবি এবং সিআইএসএফ এদের কত কোম্পানি করে আসছে একেবারে আপনাদের সামনে এটা তুলে ধরছে। এখন মূল প্রশ্ন হচ্ছে অনিল দা, এই যে এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে, আমরা জানি না যে কত দফায় ভোট হবে, আমরা জানি না যে আরো কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা, কিন্তু আলটিমেটলি এইটা প্রশ্ন থাকবে বরাবর যেটা থাকে সেটা হচ্ছে ভোটটা সুষ্ঠুভাবে, বাধাহীনভাবে এবং রক্তপাতহীন করা যাবে কিনা। শুভ্রজিৎ, তৃণমূলের প্রতিনিধি ডক্টর কৌশিক বিশ্বাস, মাননীয় ভদ্রলোক যিনি বললেন, কথাগুলো শুনে মনে হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী বা চৈতন্য মহাপ্রভুর আদর্শে এনারা বিশ্বাসী। কিন্তু সত্যিই আপনারা তাই, সত্যিই তাই আপনাদের বিশ্বাসী। archive ডক্টর থেকে বিশ্বাস, উনি 2021 বাইরে থেকে আছেন, ওনাকে বলতে দিন, প্লিজ নির্বাচনে- ওনাকে শেষ করতে দাও। না, না, প্লিজ অনিল দা কন্টিনিউ করুন। ডক্টর বিশ্বাস, ডক্টর বিশ্বাস, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, 1978 থেকে 2011 লাস্ট ইলেকশন অবধি বিভিন্ন জায়গায় আমি ডিউটি করছি, কোনো জায়গায় আমাদের বিরুদ্ধে আঙুল ওঠাতে পারেননি। এবং বর্তমান যিনি মাননীয় নগরপাল, উনি আমার 4টে থানা থাকা সত্ত্বেও গত 11 নির্বাচনে খালি বলেছিলেন যে আপনাকে টালিগঞ্জ রোডটা দেখে দিতে, এবং টালিগঞ্জ রোডে একটা চর মারার ঘটনাও ঘটতে দিইনি। আমরা এইভাবে ইলেকশন করেছি। কিন্তু শুভ্রজিৎ, আপনি ওই 2021 নির্বাচনের আগে মেদিনীপুর থেকে ওনার নেত্রী, আমি তৃণমূল নেত্রী বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী বলবো না, উনি নেত্রী হিসেবে যে বক্তব্যটা রেখেছিলেন, বিএসএফ প্যারামিলিটারিদের ঘিরে রাখুন, মেয়েরা হাতা খুন্তি নিয়ে, বাকিরা ভোট করুন, সেই ভোটটা ওনারা করেছিলেন। শীতলকুচিতে 15 থেকে 50-75 সবাই মিলে বুথ দখল করছিলেন, ভাঙচুর করছিলেন, গুলি চালিয়েছিল, 4 জন মারা গিয়েছিলেন। তখন কি বলেছিলেন কথোপকথন আর রিপিট করতে চাই না, আপনারা সকলেই এখানকার লোকেরা জানে। আর এখন প্যারামিলিটারির সম্বন্ধে যে ধরনের ভালো ভালো কথা বলছেন, আপনি উত্তরবঙ্গের একজন বিধায়ক আছেন, উনি প্যারামিলিটারির সঙ্গে বিএসএফের সম্বন্ধে কী কথা বলেছিলেন, আনপার্লামেন্টারি, ডিফেমেটরি এবং ইমপ্র্যাকটিক্যাল কথা বলেছিলেন। আমি বারবার বলেছি, এই কথা যদি না জেনে বলে থাকেন তাহলে উনি বিধায়ক হবার অনুপযুক্ত, আর যদি জেনে বলে থাকেন ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। দেশদ্রোহিতার কাজ করেছেন, বিএসএফ মেয়েদের সার্চ করে, উনি জানেন না একজন বিধায়ক হয়ে দেশের প্যারামিলিটারি সমস্ত জায়গায় প্যারামিলিটারি, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এদের সব জায়গায় এখানে মহিলা পুলিশ আছে। কলকাতা পুলিশে আমাদের সময় অত ছিল না, শেষের দিকে অনেক রিক্রুটমেন্ট হয়েছে। একজন মহিলাকে আমরা সার্চ করতে গেলে অন্য মহিলার সাহায্য নিতাম। এই মিনিমাম বোধ যদি একজন বিধায়কের না থাকে, তারা তো আপনাদের বিধায়ক। আর এখন কথা বলছেন পঞ্চায়েত নির্বাচনে আপনারা কি করেছিলেন, নমিনেশনের আগের দিন মূল প্রশ্ন হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ, যারা ভোটার, পঞ্চায়েত নির্বাচনে প্রসঙ্গ তুললেন, 50-এর বেশি মানুষের প্রাণ চলে গিয়েছিল। কিন্তু আমি বলছি আমরা তো একেবারে এই জাতীয় নির্বাচন কমিশন তাদের উপরে ভরসা করি, আমরা ভরসা করি কেন্দ্রীয় বাহিনীর উপরে, আমরা ভরসা করি পুলিশ প্রশাসনের উপরে। এই তৎপরতার মধ্যে আলটিমেটলি ভোটটা সুষ্ঠুভাবে হবে কিনা এইটা লাখ টাকার প্রশ্ন, এবং লাখ টাকার প্রশ্ন যে এসআইআর এর বাকি পর্বটা বাধাহীনভাবে হবে কিনা, যেটা সুপ্রিম কোর্টের একমাত্র বিচার্য বিষয়। সেই কারণে সর্বোচ্চ আদালতের নির্দেশের পর আজকে বৈঠক হয়েছে। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি বৈঠক করেছেন, যে বৈঠকে একেবারে রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, ডিজিপি তারা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি বৈঠক করেছেন প্রধান বিচারপতি। আমি এইখানে আমার বাকি অতিথিদের কাছে দেখার আগে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কি বলেন একবার দর্শকদের সামনে রাখবো, দেখুন। ওখানে অ্যাসেস্ট করতে গিয়েছিল, আমরা ফিগার বলে দিয়েছি কি এরকম হতে পারে, যেটা আছে জেলা ভিত্তি অ্যাসেম্বলি ভিত্তি আমরা সব ডেটা দিয়ে দেবো। অ্যান্ড যত অ্যাসেস্ট করবে, চাই ট্রেনিং প্রোগ্রাম করার জন্য যে বি ওখানে হেল্প লাগবে সব আমরা করতে প্রস্তুত আছি। আমাদের যে আছে সিসি স্যার বলেছেন কি আপনার দিল্লি থেকে কোনো হেল্প লাগবে, ইসিআই থেকে, অন্য সি অফিস থেকে লাগবে, আমাদের সি অফিস থেকে লাগবে, ডি অফিস থেকে লাগবে, যত বি লাগবে যেটা আছে আমরা চাই কি এনি এলিজিবল ভোটার যে ইন্ডিয়ান আছে হি শুড নট বি এক্সক্লুডেড। এন্টায়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি যা টোটালটাই কি হবে? না টোটাল তো আমরা রেকমেন্ড করিনি।
কত একর করে 50? না, এখন আমরা দেখছি, দেখুন এখন কাজ চলছে, আজকে রাত্রি পর্যন্ত ডিসপোজাল চলছে, রাত্রি 12টা পরে আমরা বলতে পারবো কত যাবে নিয়ে যাবে। মানে আজকে রাত 12টা ডিসপোজালের পর তারপরেই সেই আর সংখ্যাটাই সেই সংখ্যা আমরা কাল সকালে পর্যন্ত দেবো। আচ্ছা। এখন পর্যন্ত ঠিক হয়নি, ওরা চেষ্টা করছে, অ্যারেঞ্জ করছে। আমি এখানে চয়ন ভট্টাচার্যের কাছে আসবো। গতকালকে সুপ্রিম কোর্টে কতগুলো শব্দবন্ধ খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিশ্বাসের ঘাটতি, দোষারোপ পাল্টা দোষারোপের পালা এমন জায়গায় পৌঁছেছে, সুপ্রিম কোর্ট বলছে আমাদের আর কোনো উপায় নেই বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করা ছাড়া। আমার প্রশ্ন হচ্ছে, ধরুন এসআইআর এর বাকি যে অংশটা এখনো পর্যন্ত রয়েছে, সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে, আনম্যাপড ভোটিং হতে পারে, এইটা শেষ অংশটা শেষ পর্যন্ত বিচার বিভাগের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে হবে তো চয়নদা? এই কারণেই আমার প্রশ্ন আপনার সঙ্গে আমি যুক্ত করতে চাইছি আরও কিছু প্রশ্ন। সেটা হচ্ছে কি, কারো দুজনেই দুপক্ষের সদিচ্ছাটাও দেখা যাচ্ছে এবং সেখানে পলিটিক্যাল উইলের প্রশ্নটা আমি তুলছি। এরা একজন চাইছে, একতরফা চাইছে যে বৈধ নাম পর্যন্ত বাদ দিয়ে দিতে, আরেক তরফে চাইছে যে অবৈধ নাম যতটা পারা যায় রেখে দেওয়া যায়। আমি তো একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে, বলে 10 কোটি মানুষ আমাদের সঙ্গে আছেন, ভোটারই 6.5 কোটির কম, সেখানে 10 কোটি মানুষ ওনার সঙ্গে কী করে এলো, 4 কোটি কোথেকে এলেন আনলেন বা কীভাবে প্রিজার্ভ করবে সেটা অবশ্য ওনাদের বিষয়। কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা তো অভিযোগও জানিয়েছি এই কদিন আগে, আজকেও তো আমাদের অভিযোগ জানানো হয়েছে যে ইচ্ছাকৃতভাবে কিছু নাম বাদ যাচ্ছে। আসলে এই ইন্টেনশনটা, এই অবিশ্বাসের বাতাবরণটা তৈরি হচ্ছে, মানুষকে রাষ্ট্র অবিশ্বাস করছে। রাষ্ট্রের পক্ষ থেকে ইলেকশন কমিশন বলছে যে তুমি প্রমাণ করো তুমি নাগরিক। আশ্চর্য, সমস্ত নথিপত্র তো ইলেকশন কমিশনের কাছে থাকার কথা, কে বেঁচে আছে কে মারা গেছে, কে অনুপস্থিত কে উপস্থিত, এই প্রেরোগেটিভ তো সম্পূর্ণ ইলেকশন কমিশনকে দেওয়া আছে। তা সত্ত্বেও নাগরিকদের হয়রানি করার একটা ইন্টেনশন আমরা দেখতে পেয়েছি, যেটা খুব তাৎপর্যপূর্ণ। গতকাল সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন, সেটা রায় মানে অবজারভেশন যেটা দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ। একেবারে আমি বলছি নিঃসন্দেহে এই এসআইআর এর বাকি পর্ব সুষ্ঠুভাবে হবে কিনা এবং তারপর ভোটটা সুষ্ঠুভাবে হবে কিনা, এইটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। এই অভিযোগটা বিরোধীদের তরফে বারে বারে প্রতিজ্ঞা করা হয়, একটা মিটিং মিছিল করার জন্য পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টে তাদের ছুটে যেতে হচ্ছে। আর এক্ষেত্রে দেখুন গতকাল যেটা হলো, গণতন্ত্রকে রক্ষা করার জন্য ভোট এবং তার আগে এসআইআরটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য এগিয়ে আসতে হচ্ছে ইন্ডিয়ান জুডিশিয়ারিকে, তাদের তত্ত্বাবধানে দায়িত্ব দিতে হচ্ছে। না মানে জুডিশিয়ারির আর কিছু করার ছিল না, যে পশ্চিমবঙ্গের অচলাবস্থা কাটাতে এটাই একমাত্র পথ তারা দেখেছেন। কিন্তু এই এসআইআরের পর্বে যখন আপনারা বলছেন 28 তারিখে লিস্ট বেরোনোর পরেই যে কেন্দ্রীয় বাহিনী আসছে, এসআইআরের সময়ই বোধহয় পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী দরকার ছিল, তাহলে এতগুলো ঘটনা ঘটতো না। এবং এর পরে যে আরও গুরুত্বপূর্ণ কাজ, যে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলোকে কাটানোর জন্য যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা বৈঠক করবেন, তারা যাতে সুরক্ষিত থাকতে পারেন। কারণ এখানে আমরা দেখেছি যে বিচার বিভাগে বিচারপতি কিছু রায় দিলে তার বাড়ির সামনে পোস্টার, ফেস্টুন এবং তার নিরাপত্তা বিঘ্নিতর একটা পরিস্থিতি হয়। ফলে সেটাও কেন্দ্রীয় বাহিনীদের দেখতে হবে যে বাকি পর্বটুকুনি, এসআইআর বাকি এখনো শেষ হয়নি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির পর্বটা যেন শান্তিতে হয় এবং প্রত্যেকটি রাজনৈতিক দল যেন সেটা মেনে নেয়। না মেনে বিচারপতির কাজ হয়ে যাওয়ার পরে বিচারপতি কলকাতায় থেকে গেছেন বলে বিচারপতির ওপরে তার আস্ফালন, এইটা যেন না হয়, এটাও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর একেবারে ভোট এবং ভোটের আগে এসআইআর এর জন্য কোর্টকে এগিয়ে আসতে হচ্ছে এবং এই ভোটের আগে আর একটা দলবদল, সেই দলবদল নিয়ে কিন্তু চূড়ান্ত চর্চা চলছে এবং অবশ্যই একেবারে একে অপরকে আক্রমণ প্রতি আক্রমণে পালা চলছে। ভোটের আগে সিপিএম এ ধাক্কা, তৃণমূলে প্রতিকুর রহমান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে সিপিএম ত্যাগী যুব নেতা, কাস্তে হাতুড়ি তারা ছেড়ে জোড়া ফুলে প্রতিকুর রহমান। প্রতিকুর রহমান বলছেন যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ভরসা তৃণমূলই। আমি এইখানে পরপর আপনাদের সামনে রাখতে চাইবো, প্রতিকুর রহমান তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর কেন তিনি সিপিএম ছাড়লেন, কেন তিনি তৃণমূলে যোগ দিলেন, কি বলছেন এবং কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরপর দেখুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের। বাংলা ভাষার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন এবং আজকের এই দিনটাকে প্রতিষ্ঠা করেছে গোটা বিশ্বের ময়দানে। আজকে ঠিক সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। সিপিএম দলে যে কজন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন, আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি,
তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায়, বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব এবং পুরো ক্ষোভ বা তাদের যে আক্রমণটা সেটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো করেই, কিন্তু শালীনতার একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করা এবং রাজনৈতিক লড়াইটা লড়া, কোনো মতে সেই শালীনতার গণ্ডি যাতে কেউ অতিক্রম না করে, আজকালকার দিনের যারা সিপিএম এর প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যায়, তাদের অনেকের কথা আমি শুনি। ব্যক্তিগতভাবে আমি প্রতিকূলকে দেখেছি কোনোদিন তারা কোনো দলকে আক্রমণ করেনি। দেখুন, এইটা খেয়াল রাখতে হবে 2024-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের মতন কঠিন আসনে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম দাঁড় করিয়েছিল এই প্রতিকুর রহমানকে। তার মানে তো এটা দাঁড়ায় চয়নদা যে প্রতিকুর রহমানের মধ্যে সেই সম্ভাবনা বা সেই লড়াই দেওয়ার একটা ক্ষমতা আপনারা লক্ষ্য করেছিলেন, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিকুর রহমানকে দাঁড় করিয়েছিলেন। সেই প্রতিকুর আজকে বলছেন যে বিজেপির আসল বিরোধী যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার মানে সিপিএম এর বিরোধিতা বিজেপির আসলে ছদ্ম বিরোধিতা। এটা প্রতিকূলের কথা প্রতিকূল বলেছেন, এখন প্রতিকূলকে বলতে হবে বলেছেন কিনা আমি আমার মনে হয় প্রতিকূল বলতে হবে বলছে, কারণ এখন তো একটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি, ভূপেন হাজারিকা যখন বিজেপিতে গিয়েছিলেন না, তখন গোটা বরাক উপত্যকা জুড়ে ভূপেন হাজারিকার গানগুলোকেই ভূপেন হাজারিকার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন প্রতিকূল দাঁড়িয়েছিলেন এবং প্রতিকূল এসএফআইয়ের নেতা হিসাবে এবং সিপিআইএমের রাজ্য কমিটির নেতা হিসেবে বিভিন্ন জায়গায় গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় যা যা বক্তব্য রেখেছিলেন সেগুলো আমরা যদি শোনাই উনি তো লজ্জা পেয়ে যাবেন। কে মিথ্যে কথা বলছেন, কখন মিথ্যে কথা বলছেন বোঝা যায়। এবং আজকে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের দেখা যায় তাদের দেখা যায় বলে কথাবার্তা বলছিলেন, তাহলে কি সাইফুর আমাদের জেলারই ছেলে, সে শহীদ হয়েছিল, সে কি সোশ্যাল মিডিয়াতে শহীদ হয়েছিল, সুদীপ্ত তো সোশ্যাল মিডিয়াতে শহীদ হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি বলছি যদি ধরেও নি চয়নদা যে যাবতীয় মিথ্যে কথা বলছেন প্রতিকুর রহমান, তারপরেও তো এই প্রশ্নটা থাকে সিপিএম এর প্রতি, তার মানে একটা যুব নেতাকে সিপিএম ধরে রাখতে পারছে না। দিন না, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন সবাই সোশ্যাল মিডিয়ায়, আমি জিজ্ঞেস করছি মইদুল ইসলাম বিদ্যা কি সোশ্যাল মিডিয়াতে শহীদ হয়েছিল? আমি খুব স্পষ্ট জানতে চাইছি, এখন প্রতিকুর রহমানের হঠাৎ এগুলো মনে হওয়া শুরু হয়েছে ভোটের আগে হঠাৎ মনে হলো দমবন্ধ ইত্যাদি প্রভৃতি পরিবেশ। ভোটের আগে যখন কাজ করতে পারছিলেন না, ওনার এই ইনঅ্যাক্টিভিটি আমরা তো অনেক দিন আগে থেকে দেখছি, তখন গেলেন না কেন? তখনই কথাগুলো বলা হলো না কেন? আসলে দুটো এজেন্ডা সম্ভবত আছে, একটা টিকিট পাওয়া, দ্বিতীয়টা এই সিপিআইএম পার্টি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে খারিজি করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়টাই পার্টি যতটা বলা যায় ক্ষতি করা। বেশ, আমি কৌশিক বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, আমি মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন এসআইআর যতই করুক, বিজেপি যতই বিরোধিতা করুক, মানে একটা হলেও তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে, 250টা পর্যন্ত তো একাধিকবার তিনি বলেছেন। এই রকম একটা আত্মপ্রত্যয়ী তৃণমূল কংগ্রেসেরও প্রয়োজন পড়েছে শূন্য হয়ে যাওয়া একটা দলের থেকে প্রতিকুর রহমানকে নেওয়ার, মানে দল ভাঙানোর প্রয়োজন পড়ছে তৃণমূল কংগ্রেসের। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এখানে তৃণমূল কংগ্রেস কোনো দল ভাঙায়নি। সিপিএম দলের থেকে একজন সপ্রতিভ তরুণ, তিনি যদি আমাদের দলে এসে রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান, বিজেপির বিরোধিতা করতে চান, তাহলে কি আমরা তাকে দলে নেব না? তাহলে আমরা তাকে নিশ্চয়ই দলে নেব। দল ভাঙানোর কোনো প্রয়োজন তৃণমূল কংগ্রেসের আজকে পশ্চিমবঙ্গে নেই। কিন্তু আমি আরেকটা কথা বলছি, যেটাও আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বললেন, যে সিপিএমের যে কয়েকজন তরুণ লড়াইয়ের মধ্যে আছেন, প্রতিকূল তাদের মধ্যে অন্যতম। সেই কথাটাকে মাথায় রেখে প্রতিকূল যখন আমাদের কাছে আবেদন করেছিলেন যে উনি তৃণমূলে যোগদান করতে চান, তখন দলের শীর্ষ নেতৃত্ব মনে করেছেন যে এইরকম একজন সপ্রতিভ তরুণকে দলে নেওয়া যেতে পারে, তাই আজকে প্রতিকূল দলে এসছেন। এরকম সিপিএম থেকে এর আগেও কয়েকজন আমাদের দলে এসছিলেন, তারা ইন্ডিভিজুয়ালি সিপিএমের মধ্যে দমবন্ধ অবস্থা তাদের ছিল। এটা প্রতিকূলের 2-3 দিন আগের আপনারা তার সমস্ত চ্যানেলের বক্তব্যগুলো, এবং প্রতিকূল কিন্তু নাম করে বলছিল। আমি বলছি তার মানে এই দমবন্ধ পরিস্থিতি, ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন, এটা ভোট এলেই বোঝা যায়। দেখুন, এইবার কে কতক্ষণ ক্লস্ট্রোফোবিয়া নিতে পারবে সেটা তার লাং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে।
আপনার লাং ক্যাপাসিটি যদি ভালো থাকে অনেকক্ষণ আপনি ক্লস্ট্রোফোবিয়া নিতে পেরে যখন আচ্ছা, তৃণমূল থেকে যারা বিজেপিতে যাচ্ছে এবং তারা ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন, দমবন্ধ পরিস্থিতি বলে মনে করছে, সেটাও কি তাদের লাং ক্যাপাসিটির উপর নির্ভর করে? থেকে 2026-এ বিজেপিতে কোন সিনিয়র নেতাকে বা কোন নেতাকে দেখেছেন বলুন? চয়ন ভট্টাচার্য। পরিষ্কার কথা কৌশিক এখানে বলেছেন। আমার খুব প্রিয় মানুষ কৌশিক, মানুষ হিসেবে ভীষণ প্রিয়। আমরা দুজনেই চলচ্চিত্র প্রেমী, আমি চলচ্চিত্র কর্মী ও চলচ্চিত্র প্রেমীও বটে, কিন্তু খুব পরিষ্কার আচমকা অভিষেক এবং প্রদীপ কিন্তু এখন একে অপরের প্রিয় হয়ে গেছে। গ্রেট ডিক্টেটরের যে ছবিটা, সেটা ও দেখেছে, আমিও দেখেছি। গ্রেট ডিক্টেটরের যে ভাষণগুলো, সেগুলো অত্যন্ত উদ্দীপ্ত করতো। উদ্দীপ্ত করা ভাষণ দেওয়া আর সত্যি সত্যি প্রশাসক হিসেবে তৈরি করা এক জিনিস নয়। ভালো মুখ, ফ্রেশ মুখ যেটা দরকার, সেটা তৃণমূলে যাদের রয়েছে, ও তো কুন্তল ঘোষ ছিল। সেই জায়গায় এরা চেষ্টা করেছে। যেহেতু এখানে চয়ন ভট্টাচার্য ফ্রেশ মুখের কথা বলছেন, নিঃসন্দেহে আপনারা জানবেন যে 2021-এ সিপিএম এরকম একগুচ্ছ ফ্রেশ, আমি বলছি খোলা হাওয়া, অনেকে বলেছিলেন যে সিপিএমকে তো এমনিতে একটা সময় বলা হতো যে সাদা চুলের পার্টি বা পক্ষকেশের পার্টি, সেই জায়গায় অনেক কাঁচা চুল, ইয়াং ব্লাডকে নির্বাচনী ময়দানে সিপিএম অবতীর্ণ করেছিল। তার মধ্যে নিঃসন্দেহে 2024-এ প্রতিদ্বন্দ্বিতা করা অন্যতম হচ্ছে প্রতিকুর রহমান। আজকে প্রতিকুর রহমান যেটা বলছেন, তাতে কিন্তু সম্ভাবনা জোরালো হচ্ছে। তাহলে এই তালিকায় আরও কেউ এরকম ইয়াং ব্লাড কি নাম লেখাচ্ছেন নাকি? সম্ভাবনা জোরালো হচ্ছে তার কথায়। কি বলেছেন আপনাদের দেখাবো। এবং এই যোগদানের পরই তাকে বহিষ্কার করেছে সিপিএম। মোহাম্মদ সেলিম এবার কি বলছেন? এই মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করেছেন প্রতিকুর রহমান। দুটো বক্তব্যই পরপর রাখবো আপনাদের সামনে। লড়াই তো রাজনীতির লড়াই। এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেনেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে, আমি তাদের কাছে প্রশ্ন করবো, আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। তবে এটুকু বলতে পারি, দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি, রাজা একটু থামুন। ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করবে, রাজা তোর কাপড় কোথায়? আমরা রাজ্য কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা খুবই বেদনাদায়ক। তাও আমি বলেছিলাম যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যা করণীয় সে ব্যাপারে আগাম সিদ্ধান্ত নেওয়া ছিল। রাজ্য কমিটি থেকে সম্পাদক মণ্ডলীকে অথরাইজ করা হয়েছিল এবং এ ধরনের ক্ষেত্রে আমাদের পার্টির গঠনতন্ত্রে একেবারে নির্দিষ্ট আছে 19 নম্বর ধারার 7 নম্বর উপধারায়, শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, তাহলে দাঁড়িয়ে পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তাকে সরাসরি তৎক্ষণাৎ বহিষ্কার করতে হয়। সেই গণতন্ত্রের 19 ধারার 7 নম্বর উপধারা অনুযায়ী আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে। রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান, তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। প্রদীপ, আমি বলছি বহিষ্কারটা করা হচ্ছে তখন যখন প্রতিকুর রহমান তৃণমূলে যোগদান করছেন, তার আগে পর্যন্ত কোনো ব্যবস্থা সিপিআইএম দলের তরফে নেওয়া হচ্ছে না। আমি বলছি প্রতিকুর রহমানকে ধরে রাখতে না পারা যদি একটা ব্যর্থতা হয়, তাহলে এটাও তো আরেকটা ব্যর্থতা। দেখুন, বামপন্থীদের মধ্যে সিপিএম সব থেকে বড় একটা অংশ, এবং সিপিএমের এই ব্যর্থতা ঐতিহাসিকভাবে চলে আসছে সেই 64 সাল থেকে যবে পার্টি ভাঙন হয়েছে। আসলে দেখুন, পৃথিবী বদলে গেছে, কিন্তু এই জনগণতান্ত্রিক বিপ্লব আর জাতীয় গণতান্ত্রিক বিপ্লব, এর মধ্যেই বামপন্থীর দলগুলো পড়ে আছে। আজকে দেখুন তো, এই যে প্রতিকুর রহমান একজন যুব ফেস আপনি বলছেন, আচ্ছা এদেরকে দিয়ে পার্টি ক্লাসটা তো হয় না, এরা তো জানেই না পার্টি কোন দিকে যাবে, কি করবে। ফলে এই ধরনের বিচ্যুতি, এটা ব্যক্তি বিচ্যুতি নয়, এটা পার্টির বিচ্যুতি। এই সিপিএম দলের আপনি শুরু করলেন যে ধাক্কা, এই সিপিএমকে একজন দুজন বেরিয়ে আর কি ধাক্কা দেবে? মানুষ তো একের পর এক নির্বাচনে ধাক্কা দিচ্ছে। আজকে আমার চিন্তা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, যে তৃণমূল কংগ্রেসে যখন এই সিপিএমের লোকজনরা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের যে নিজস্বতা, সেই নিজস্বতাটা কতদিন বজায় থাকবে? তৃণমূল কংগ্রেসের তো মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে, সিপিএমের বিরুদ্ধে ভোট দিচ্ছে। আজকে সিপিএম এর একের পর এক ইনফ্যাক্ট প্রতিজ্ঞা 98 সালে তৃণমূল কংগ্রেসটা জন্মই হয়েছিল সিপিএম বিরোধিতা করে। তারপরে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায়, আর আজকে প্রতিকুর রহমানকে নিয়ে যুব ফেস তৈরি করা। তৃণমূল কংগ্রেসের নিজস্বতা কতদিন থাকবে? এবং এই সিপিএমকে যদি তৃণমূল কংগ্রেস আশ্রয় দেয়,
যারা যারা মানে সাফোকেশন হচ্ছে সিপিএমে, তাহলে তারা যে কোনো দলে যেতে পারে, নিজে দল খুলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল খুলেছিলেন কংগ্রেস থেকে বেরিয়ে এসে, তিনি সিপিএমে যাননি বা বিজেপিতে যোগদান করেন। দেখুন, যেহেতু তৃণমূল কংগ্রেসের নিজস্বতার কথা বললেন, এই নিজস্বতা নিয়ে আবার একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যাচ্ছে, আর একটা দল বদলের জল্পনা তৈরি হচ্ছে বলে। যে ছবিটা আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে অনন্ত মহারাজকে নিয়ে তৈরি হওয়া ছবি, যেটা দেখতে পাচ্ছেন যে ভাষা দিবসের অনুষ্ঠান ছিল, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি রাজ্যসভার সাংসদ, তাকে এই একটা মঞ্চেই দেখা গেল। দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে অনন্ত মহারাজ ছিলেন, বিজেপি রাজ্যসভার সাংসদ তিনি। জল্পনা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর মঞ্চে বিজেপি রাজ্যসভার সাংসদ কে কি বললেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং অনন্ত মহারাজ, দেখাবো, তারপর আমি শঙ্কুর কাছে আসবো। আমরা অনন্ত মহারাজের দীর্ঘ জীবন কামনা করি এবং তিনি রাজবংশী ভাষা সম্প্রদায়ের জন্য যেভাবে আন্দোলন করছেন, করে যান, আমাদের সকলের শ্রদ্ধার্ঘ্য তাকে নিবেদন করছি, পুরো কমিউনিটিকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমাজের কাজে সবসময় নিজেকে সেবায় নিয়োজিত করুন। আপনি এখানে আসার জন্য আমরা গর্বিত। এটা আমার অন্তরে ব্যথা। সমস্ত সভ্যতা আমাদের যখন থেকে আমরা ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি, তখন থেকে আমরা আজ পর্যন্ত লাঞ্ছনা, বঞ্চনা, তিরস্কার শিকার হয়েছি, সব কিছু হারিয়েছি। আমরা সব কিছু হারিয়েছি। শুনুন, 1947 সালের 9 আগস্ট আমরা ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে অ্যাসেশন করে আমরা ভারতের সঙ্গে সামিল হয়েছি। বঞ্চনা মানে বঞ্চনার সীমা নেই, সীমা নেই, সব 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 করছে। সব হলে কি হলো, বিজেপি সংসদ হলে কি হলো, আমি সারা ভারতবর্ষের জন্য বলবো না, আমাদের মানুষের জন্য বলবো না, কিন্তু করছে না তো। একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, এই শঙ্কুদেব পণ্ডারা তো বলে থাকে যে উত্তরবঙ্গ হচ্ছে তাদের শক্ত ঘাঁটি, কিন্তু গত কয়েক মাসে বা গত 1-1.5 বছরে দেখা গেছে উত্তরবঙ্গেরই একের পর এক নেতা তারা তৃণমূলে যোগদান করছেন। সেটা জন বার্লা হতে পারেন বা দুদিন আগে বিষ্ণুপ্রসাদ শর্মা হতে পারেন। আমি জানি না যে সেই তালিকায় শঙ্কু এবারে অনন্ত মহারাজকেও রাখবে কিনা। আচ্ছা শুনুন, আমি আজকে এই একটা অনুষ্ঠানে উনি গেছেন, এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমি একটা জিনিস তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই যে বিষ্ণুপ্রসাদ বাবুর বক্তব্য ছিল বাংলা ভাগ, তাকে জয়েন করিয়েছেন দলে, এখন ইনি বলছেন আলাদা একটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী অ্যাপ্রোচের ইন্ডিকেশন দিচ্ছেন। তা আমি জানতে চাইছি, তৃণমূল কি উত্তরবঙ্গ নিয়ে স্ট্যান্ড চেঞ্জ করেছে? এবারে নির্বাচনের ম্যানিফেস্টো থেকে আপনারা উত্তরবঙ্গের বিভাজন, বাংলার বিভাজনকে চাইছেন, বাংলার বিভাজনকে সমর্থন করছেন। তৃণমূল স্পষ্ট করুন, তাহলে কি উত্তরবঙ্গ স্পষ্ট করার জন্য তৃণমূল মুখপাত্র আছেন, কিন্তু শঙ্কু তুমি স্পষ্ট করো যে তোমার দলের যে নেতা বা যে সাংসদ বিচ্ছিন্নতাবাদী বলে তুমি তোপ দাগছো, তার বিরুদ্ধে তোমার দল কি ব্যবস্থা নিয়েছে? একজন দলবদল করেছেন, তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন, তিনি আগে নির্দল দাঁড়িয়েছিলেন, সবাই জানে কি হয়েছে না হয়েছে। ইনি অনুষ্ঠানে গেছেন, অনুষ্ঠানে একটা গেছেন, এটা আমার কাছে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক নয়, রাজ্যসভার মেম্বার, তার আলাদা আইডেন্টিটি আছে, তিনি গেছেন। তো আমাদের তো এরকম আমাদের দলে নেই। কেন্দ্রের বিরুদ্ধে একবার নয় একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন, এই বঞ্চনা থেকে মুক্ত করার জন্য, অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্র কিচ্ছু করেনি। এটা অনন্ত মহারাজের কথা। ওনার পুরো বক্তব্য এসআইআর নিয়ে পর্যন্ত তিনি প্রতিবাদ করেছেন। এক সেকেন্ড, ওনার পুরো বক্তব্যের নির্যাস এবং আগের বিধায়কের বক্তব্যের নির্যাস হচ্ছে আলাদা রাজ্য চাই। তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কি? তৃণমূল কংগ্রেস তার মানে আলাদা বাংলা ভাগ চাইছেন, এদেরকে উৎসাহিত করছেন এবং বলেছেন যে আলাদা বাংলা ভাগ করবে। আমার খুব বিস্ময় জাগছে, আমি বারে বারে জিজ্ঞাসা করছি বিজেপির স্ট্যান্ড কি, বিজেপি বারে বারে উৎসাহী তৃণমূলের স্ট্যান্ড জানার জন্য। ডক্টর বিশ্বাস, একদম ব্যর্থহীন ভাষায় আমরা বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে একজন তৃণমূল কংগ্রেস কর্মীও বেঁচে আছেন, তারা বিজেপির বাংলা ভাগের চক্রান্তকে নিজেদের বুকের রক্ত দিয়ে উঠবেন, যাদের নিচ্ছেন তারা বাংলা ভাগ চাইছে। আরে ভাই, যাকে নিলেন এমএলএ কে, তিনি বাংলা ভাগ চাইছে। তৃণমূল কংগ্রেস বাংলা ভাগ রুখবে। বিষ্ণুপ্রসাদ শর্মা, আমি এক সেকেন্ড শঙ্কু, না ডক্টর বিশ্বাস, এইটা বিষ্ণুপ্রসাদ, আমি আপনার কাছেই তো আসছি। একেবারে পৃথক গোর্খাল্যান্ডের কথা বলেছেন, পৃথক কোচবিহারের কথা অনন্ত মহারাজ বলে আসছেন। আজকে কোচবিহারের এমপি তিনি এখন বিজেপির সিটিং এমপি, সেটা অস্বীকার করতে পারবেন? অনন্ত মহারাজ বিজেপির সিটিং এমপি, তার বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নিচ্ছে? উনি তো বলছেন যে উনি বঞ্চনার শিকার। আরে বিজেপি এমপি বলছে ওনারা বঞ্চনার শিকার, তার বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নিচ্ছেন?
তার বিরুদ্ধে বিজেপি কোনো আরে stand পরিষ্কার করুন না ভাই। স্ট্যান্ড তো পরিষ্কার। আপনি কি ওদের যে মত তৃণমূল সরাতে নিয়েছেন? কংগ্রেস, ওরা তৃণমূল বলছে আলাদা কংগ্রেস রাজ্য চাই। আপনি কি কখনো বলছেন? বাংলা ভাগ হতে দেবে না। বাংলা ভাগ করে তাহলে নিলেন চক্রান্তটা কেন? আপনারা, সে তো যার আজকে জন্যে- বাংলা ভাগ চাইছে। যার জন্যে আপনারা আরে সে তো ইন্টারলোকুটার আজকে করেছেন। বাংলা ভাগ আজকে চাইছে। আপনারা দার্জিলিং বাংলা নিয়ে ভাগ ইন্টারলোকুটার করতে চান। করেছেন। রাজ্য তৃণমূল সরকারকে কংগ্রেসের না সুপ্ত বাসনা। জানিয়ে দার্জিলিং নিয়ে আরে ইন্টারলোকুটার stand কি? আপনারা করেছেন। আপনারাই গোপনে যারা বাংলা ভাগ ভাগ করবে, করে চক্রান্ত যারা করছেন, আপনার যেটা কর্মীকে তৃণমূল হত্যা করবে, কংগ্রেস বেশ, বেশ, আটকাচ্ছে। দেখুন, যেহেতু তৃণমূলকে মারবে, মাটির তলা থেকে- চন্দা ওয়ান লাইনার দ্রুত, আমি দুজনকে থামালাম, দ্রুত চন্দা। এই যে খুব পরিষ্কার কথা, Please, এক মিনিট, যেটা খুব পরিষ্কার কথা সেটা হচ্ছে যে এখানে একটা ব্যাপার খুব ক্লিয়ার হচ্ছে না। অনন্ত মহারাজ তো বিজেপিরই রাজ্যসভা সাংসদ, এক। দুই হচ্ছে ওই বিশ্বপ্রসাদ শর্মা বিজেপি টিকিটই জিতেছিলেন। এরা কিন্তু কখনো কথা বদল করেনি, প্রথম থেকেই যা বলা তাই বলছিলেন। এবং তৃণমূল কংগ্রেস কিন্তু আমরা দেখছি 9-এর দশক থেকেই চেষ্টা করছিলেন যে আমাদের উত্তর বাংলায় যেসব আঞ্চলিক দলগুলো উঠে আসছে এবং যারা আইডেন্টিটি পলিটিক্স করছেন তাদের সঙ্গে একটা হাত মিলিয়ে চলার। আমাদের ওখানে একটা স্লোগানও আমাদের কমিউনিটি লিখেছিলেন, বাংলা বুঝি তেলের শীষে যখন খুশি ভাঙা যায়, একটুভাবে জেএনএলএফ, একটুভাবে অতুল রায়। মনে থাকতে পারে কামতাপুরী লিবারেশন পার্টিকে নেতৃত্ব এখন সবাই প্রায় কম বেশি তৃণমূলের লোক। একদম খুব পরিষ্কার কথা যেটা, সেটা হচ্ছে কি আমি একটা তথ্যখানি সংযোজন করি অধ্যাপক চট্টোপাধ্যায়ের জন্য, আপনার অবগতির জন্য জানাই যে আমাদের পার্টি ক্লাস নিয়মিত হয়, সিলেবাস ধরে পার্টি ক্লাস হয়। আলটিমেটলি সেই ক্লাসে শিক্ষিত কতটুকুকে করা গেল, তার কারণ এই দলবদলটা সেই প্রশ্নকে বড় করে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতিতে যেতে যেতে অনন্ত মহারাজ, আমি বলছি জল্পনা তৈরি হচ্ছে যে এই তালিকায় কি, দলবদলের তালিকায় কি অনন্ত মহারাজের নাম লেখাতে পারেন আমরা জানি না, কিন্তু জল্পনা তৈরি হচ্ছে, বিভিন্ন অংশ থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে। কি বলছেন বিরোধী দলনেতা, দেখাতে দেখাতে বিরতি, তারপরে ফিরছি। তিনি এর আগেও মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়েছিলেন, আমি এর সম্পর্কে বেশি কথা বলবো না। আর রাজবংশীরা, আমি জানি ওনাদের সঙ্গে আমি উঠা বসা করি, একাধিক রাজবংশী নেতা বিধায়ক আমার সহকর্মী, আমি কোচবিহার সহ জলপাইগুড়ি সহ রাজবংশী এলাকাতে মালদা সহ বহু জায়গায় গেছি, তাদের বাড়িতে আপ্যায়নও গ্রহণ করেছি, ধর্মীয় অনুষ্ঠানেও গেছি। রাজবংশীরা হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না, এটা রাজবংশী সমাজের হয়ে আমি বলতে পারি, কারণ তারা এমন কোনো কাজ করবেন না আগামী নির্বাচনে যাতে হিন্দুদের ক্ষতি হয়, সামগ্রিকভাবে হিন্দুদের ক্ষতি হয়। অতএব রাজবংশীদের নিয়ে আপনাদের চিন্তা না করলেই ভালো। উনি যেটা করছেন, কি করেছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার, তো আজকে নতুন নয়। উনি এই লোকসভা নির্বাচনের আগেও মুখ্যমন্ত্রী ওনার বাড়িতে গিয়ে চা খেয়ে এসেছেন। তৃণমূলে যোগদানের পর প্রতিকুর রহমান এই জল্পনা উস্কে দিয়েছেন যে তার সঙ্গে তার পেছনে আরো অনেকে কিন্তু এই পথে হাঁটতে পারেন। এবার অনেকে দীপশিতার নাম বলছেন, দীপশিতা ধর, তিনি কি বলছেন দেখুন একবার। এই সময় দাঁড়িয়ে আমাদের তরফ থেকে অন্য যে কোনো মানুষ তারা যদি অন্য কোনো দলে যোগদান করেন, পার্টি অলরেডি পজিশন নিয়েছে, সেটা আমাদের জন্য যন্ত্রণা, আমাদের জন্য দুঃখের, আমাদের জন্য কষ্টের, কিন্তু পার্টি ডিসিপ্লিনারি যেভাবে এগোতে হয় সেভাবে এগোবে, এবং সেটাই আমাদের সবার ওপিনিয়ন, কালেকটিভ ওপিনিয়ন। দল বহিষ্কার করেছে, হ্যাঁ, সেটাই আমাদের কালেকটিভ ওপিনিয়ন, আমাদের সবার সেটাই ওপিনিয়ন। এই কাজটা কেন করলো প্রতিকুর? সেটার উত্তর এখন প্রতিকুরদাই দিতে পারবেন। এখন তৃণমূল কখনো মনে হতো যে ভীষণ হতাশায় ভুগছে? আমাদের সঙ্গে তো বহুদিন ধরে আর খুব দেখা সাক্ষাৎ হওয়ার জায়গা নেই, আমি প্রতিকুরদা আমরা একসঙ্গে এসএফআই ছেড়েছি, ফলে আমাদের একসাথে কাজ করার খুব জায়গা ছিল না। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে অনেকেই আপনার নামটাও এই তালিকায় যুক্ত করছে, কেন? তো মিথ্যে কথা, আমি বহুবার এর আগে ক্ল্যারিফাই করেছি, ইচ্ছা করে ষড়যন্ত্রমূলকভাবে কতগুলো নাম, কতগুলো মানুষের প্রতি ডিসক্রেডিবিলিটি তৈরি করার চেষ্টা, তারা সফল হবেন না। আপনিও লোকসভায় লড়েছিলেন, তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বেশি স্লোগান দিয়েছিলেন। দেখুন, বিধানসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে প্রতিকুর রহমানের তৃণমূলে যোগদান একটা বড় চমক। এখন প্রশ্ন হচ্ছে প্রদীপদা, যে এই চমক আরো অপেক্ষা করছে কি? দেখুন, চমক অপেক্ষা করছে কি না সেটা তো সময় বলবে, কিন্তু আমি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটাই বলবো যে আপনি সেবাশ্রয় খুলেছেন, মানুষকে আপনি সাহায্য করছেন, চিকিৎসা দিচ্ছেন, সিপিএম থেকে যারা দমবন্ধ হয়ে আসছে তাদেরকে অক্সিজেন কাইন্ডলি আপনার সেবাশ্রয়ের দলে দেবেন না। তার কারণ সিপিএমের বিরুদ্ধে রাজনীতি করে তৃণমূল কংগ্রেস এই জায়গায়। সিপিএম যদি শূন্য থেকে মহাশূন্যে যায়, যারা সিপিএম করেছে তাদেরকে আপনি যদি মানে অক্সিজেন দেন, তাহলে তৃণমূল কংগ্রেসের নিজস্বতা নিয়ে প্রশ্ন উঠবে। ডক্টর বিশ্বাস, দেখুন, সিপিএম এর বিরোধিতা করেই তৃণমূল কংগ্রেসের জন্ম, এবং সেটা আজন্ম তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টার থাকবে। কিন্তু সিপিএম ছেড়ে কোনো ব্যতিক্রমী সপ্রতিভ তরুণ যদি আমাদের দলে যোগদান করতে যায়, তাহলে তিনি স্বাগত হবেন, তরুণ বা তরুণী।
তরুণ বা তরুণী, তাহলে তিনি আমাদের দলে বৃদ্ধরা স্বাগত চলে হবেন, আসবেন। সেটা বৃদ্ধরা নিশ্চিত করে চলে বলে আসবেন। দেবেন। এখানে বলবো সেটা ভালো বৃদ্ধরা one liner, সময় শেষ। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ছিলাম, চিরকাল সিপিআইএম লড়েছে, ভবিষ্যতেও লড়বে। দীপশিতা এই মুখটা, এই ষড়যন্ত্র বিরোধী মুখটা দীপশিতা মানে তার মানে তোমাদের বাঁচতে হবে, তোমাদের আসল বিরোধী কে, তৃণমূল না সিপিএম? ওয়ান লাইনার। শুনলেন না প্রতিকুর কি বলছে আর অভিষেক ব্যানার্জি কি বলছেন? টার্গেট বিজেপি, একমাত্র বিজেপি হচ্ছে রুখে পশ্চিমবাংলার জন্য করছে, আর বাকি সব এক। এরা সিপিএম তৃণমূল সব এক। হ্যাঁ, আবার আবার একমাত্র বিজেপি, আবার সেই বিজেপিরই ঘর ভাঙছে। এখন সেই বিজেপির ঘর আরো ভাঙবে কিনা নিঃসন্দেহে সেটাও একটা কৌতূহলের বিষয় হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।